আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে খালেদ মাহমুদের আজকের টক শোটি। চলুন আমরা উপভোগ করি খালেদ মাহমুদের আজকের টক শোটি। স্বাধীনতার বলি, বাক স্বাধীনতার বলি এবং আমাদের সব মানুষের সমান অধিকারের কথা বলি। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সাথে আরো আছেন, আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি জনাব মশিউর রহমান খান রিচার্ড। জনাব মশিউর রহমান খান রিচার্ড, আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি জনাব মঞ্জুরুল ইসলামের কাছে প্রথমে যেতে চাই যে আপনি জানেন যে একটা মানে অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে আসলে কথা বলতে হবে। তা আমরা শুরুটা করছি এরকম, আপনি জানেন যে অগাস্টে পট পরিবর্তনের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, বা আমি যদি এটাকে সম্পর্ক না বলে বলি টানা পড়েন, তাতে নতুন উত্তেজনা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বুয়েটের গেটে ভারতের জাতীয় পতাকা পায়ে মারানোর দৃশ্য। এই পতাকা মারানোর মাস্টার মাইন্ড আসলে কারা, বা কারা এই উদ্যোগ নিল? শিবির এ ধরনের উদ্যোগ সমর্থন করেন কিনা? কেন আমি এই প্রশ্ন করছি, কারণ হচ্ছে যে অনেকেই বলছেন বা কেউ কেউ বলে থাকেন যে এই প্রক্রিয়াটার সঙ্গে আসলে ইসলামী ছাত্র শিবির খুব সরাসরি ভাবে জড়িত। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ ভাইকে। প্রথম হলো যে প্রশ্নটি করেছে, এখানে বুয়েটের গেটে বা ভারতের পতাকা পায়ে পদদলিত করা ইসলামী ছাত্র শিবিরের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা নাই, বা ইসলামী ছাত্র শিবির এই ধরনের কোনো কার্যকলাপের সাথে কখনোই সম্পর্ক রাখে না এবং এটাকে কখনোই সমর্থন করে না। এটার যদি বলি যে দেশ হিসেবে ভারত এবং বাংলাদেশ যার যার জায়গা থেকে তারা নিজেদেরকে ওন করে, সেই হিসেবে অবশ্যই তারা তাদের পতাকা তাদের জন্য মর্যাদার, আমাদের দেশের পতাকা আমাদের জন্য নিঃসন্দেহে মর্যাদার। এক্ষেত্রে অবশ্যই আমরা একটা দেশের পতাকাকে এভাবে পদতলিত করাকে এটাকে আমরা সমর্থন করি না। জনাব মঞ্জুরুল ইসলাম, অগাস্ট বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে আবরার হত্যার পর। একটা আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ছাত্র রাজনীতি বুয়েটে এখন করা যায় না, কিন্তু অগাস্ট পট পরিবর্তনের পরে অনেকেই বলছেন যে আপনার যে সংগঠন অর্থাৎ ইসলামিক ছাত্র শিবির বুয়েটে সক্রিয় হওয়ার, বুয়েটে অনেকখানি সক্রিয়, আপনি কি বুয়েটে ছাত্র সংগঠন করার সুযোগ ফেরত চাচ্ছেন কিনা বা ফেরত চান কিনা? ছাত্র শিবির বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে ছাত্র শিবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখে। ছাত্র শিবির যদি ক্যাম্পাস কর্তৃপক্ষ, স্টুডেন্ট যদি চায় যে এখানে ছাত্র রাজনীতি অবৈধতা, বা রাষ্ট্রীয় পক্ষ থেকে বা ক্যাম্পাসের পক্ষ থেকে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ যেটা আছে এটাকে উঠিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেখানে আমাদের কার্যক্রম শুরু করব। এখন পর্যন্ত যেহেতু ক্যাম্পাস বা ক্যাম্পাসের এরা ছাত্র রাজনীতি চাই না, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যে আমরাও ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে আমরাও ছাত্র রাজনীতি বইটা আপাতত চাই না। যদি ছাত্র চাই আমরা নিঃসন্দেহে সেখানে কার্যক্রম শুরু করব। আপনাকে ধন্যবাদ। জনাব মশিউর রহমান খান রিচার্ড, গত বছরই ছাত্রদল, ছাত্র ফেডারেশন সহ 15টি ছাত্র সংগঠন মিলে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন করেছিলেন আপনারা। সেখানে ছাত্র শিবির বা ছাত্র ইউনিয়ন ছিল না কেন? আপনারা সরাসরি আওয়ামী সরকারের পতনের দাবি নিয়েছিলেন। এই দাবির আলোকে আপনাদের ছাত্র রাজনীতিকে আমরা আসলে একটি লেজুর ভিত্তিক রাজনীতি বলতে পারি কিনা? কারণ হচ্ছে যে সরাসরি আমরা দেখেছি যে সরাসরি কোনো একটা রাজনীতিক বা সরকার পতন নয়, কোটা আন্দোলন দিয়েই আসলে আন্দোলনটা শুরু হয়েছে এবং এর মধ্যেই আসলে জনগণ বেশি সম্পৃক্ত হয়েছে। আপনি কি মনে করেন যে আসলে মানে একটা দলের, রাজনৈতিক দলের ও সমর্থন বা অনুসমর্থন আপনাদের আসলে খুব বেশি এগিয়ে? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই, আপনাকে এবং আপনার ঠিকানার টিমকে এবং যারা শুনছেন আমার সমালোচক সহ সবাইকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।
আমরা দীর্ঘদিন ধরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ছিলাম এবং ছাত্র ফেডারেশন জন্মলগ্ন থেকেই একটা গণতান্ত্রিক শিক্ষা এবং রাষ্ট্র ব্যবস্থার জন্য লড়াই করছে। তারই ধারাবাহিকতায় যখন বিগত আওয়ামী লীগের নেতৃত্বে একটা একদলীয় ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয়, তখন আমরা শিক্ষা, কাজ এবং ভোটাধিকারের দাবিতে বৃহত্তর ছাত্র ঐক্যের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি। বিশেষ করে 2018 সালে যখন রাতের ভোট হয় তখন এটা পরিষ্কারভাবে প্রতীয়মান হয় এবং আমরা দেখেছি যে এটা শুধু রাষ্ট্রের জাতীয় নির্বাচন প্রশ্নই না, একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা শিক্ষাঙ্গনে একটা সন্ত্রাস এবং দখলদারিত্বের একটা চূড়ান্ত অবস্থা এখানে বিরাজমান ছিল। ফলে আমরা চেষ্টা করেছিলাম ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক শক্তিগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করে, ছাত্র রাজনৈতিক শক্তিগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করে এই ছাত্রলীগের যে সন্ত্রাস দখলদারিত্ব তার বিরুদ্ধে এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক শিক্ষা এবং রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে কিভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে লড়াইটা গড়ে তোলা যায়। আমি সেই লড়াই গড়ে তুলতে তুলতে আমরা এক পর্যায়ে আপনি যেটা বললেন যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, সেই ছাত্র ঐক্য গড়ে তুলি এবং সেই ছাত্র ঐক্যের ক্ষেত্রে আমাদের আহ্বান ছিল প্রত্যেকটা গণতন্ত্রকামী ছাত্র শক্তির পক্ষে প্রতি, যাতে তারা এখানে যুক্ত হন। সেক্ষেত্রে আপনি যেটা বললেন ছাত্র ইউনিয়ন সহ যে বামপন্থী ধারার যে ছাত্র সংগঠনগুলো, তারা একটা গণতান্ত্রিক ছাত্র জোট গঠন করে এবং আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, কিন্তু তারা কেন সেই ঐক্যে আসেননি সেটা আসলে তারাই উত্তর দিতে পারবেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানিয়েছি। আর শিবির প্রশ্নে আসলে যেহেতু আমরা এখন পর্যন্ত শিবির রাজনৈতিকভাবে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার এবং গণ আকাঙ্ক্ষার যে বিরুদ্ধে তাদের যে দল জামাত ইসলাম, তাদের যে অবস্থান সেটা যেহেতু এখন পর্যন্ত পরিষ্কার না, এমনকি অভ্যুত্থান পরেও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের রাজনৈতিক পয়েন্ট গুলো এখন পর্যন্ত পরিষ্কার না। ফলে না থাকার ফলে যে জনমনে যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তি তৎকালীন বাস্তবতায় আমরা জানি যে তৎকালীন যে বাস্তবতা ছিল সেটা সকল প্রশ্নেই আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলনকারী শক্তিকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে, চরমভাবে দমন পীড়ন করা হয়েছে। নানা ধরনের স্ট্র্যাটেজির জায়গা থেকে আমরা ভেবেছি যে আমরা যাতে যার যার জায়গা থেকে আমরা শিবিরকেও আহ্বান জানিয়েছি যাতে তারা তাদের জায়গা থেকে এই লড়াইটা জারি রাখেন এবং আমরা যারা সম্ভব ছিলাম আমরা তারা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা লড়াইটাকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আর লেজুর বৃত্তির প্রশ্নে ছাত্র ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই লেজুর বৃত্তির বিরুদ্ধে এবং ছাত্র ফেডারেশন একটা ছাত্র সংগঠন যারা একটা রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি বর্তমানে যিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ফলে তার রাজনৈতিক গণসংহতি আন্দোলনের রাজনীতি নির্মাণের প্রশ্নে একটা গণমানুষের রাজনৈতিক দল নির্মাণের প্রশ্নটা ছাত্র ফেডারেশন তার রাজনৈতিক প্রয়োজনেই মনে করে যে এটা একটা প্রয়োজন জাতীয় স্বার্থে। সেই জায়গা থেকে আমরা একে অপরের সহায়ক শক্তি, কিন্তু আমরা আমাদের স্বতন্ত্র রাজনীতি নির্মাণ করি এবং আমরা আমাদের প্রত্যেকটি প্রক্রিয়ায় আমরা আমাদের সিদ্ধান্ত গণতান্ত্রিক ভাবে আমরা আমাদের ছাত্র সমাজের আমাদের সদস্যদের প্রত্যেকের মতের মধ্য দিয়ে আমরা গ্রহণ করি। ফলে সেই ক্ষেত্রে ছাত্র ফেডারেশনের সাথে লেজুর বৃত্তির কোনো আসলে সম্পর্ক নেই, বরং আমরা লেজুর বৃত্তির বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিক স্ট্যান্ড। জনাব রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার জনাব মঞ্জুরুল ইসলাম আপনাকে যেতে চাই। জনাব মঞ্জুরুল ইসলাম, আমার মূল প্রশ্নে যাওয়ার আগে আপনি কি একটু এই বিষয়ে কথা বলতে চান যে ছাত্র শিবিরের রাজনীতি বা তাদের কিছু বিষয়ে তাদেরকে মানে আপনি শুনেছেন যে ছাত্র ফেডারেশনের সভাপতি যা বললেন, আপনি কি বিষয়ে একটু রেসপন্ড করবেন? জি ধন্যবাদ। এখানে যে বিষয়টি স্পষ্ট হওয়া উচিত, ছাত্র শিবিরের জন্ম 1977 সালে এবং ছাত্র শিবির এই মুক্তিযুদ্ধকে কথা শুনতে পাচ্ছি না, আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, বারবার মনে হচ্ছে যে ছাত্র শিবির জন্ম 1977 সালে। ছাত্র শিবির স্বাধীনতাকে মহান মুক্তিযুদ্ধকে নিঃসন্দেহে ধারণ করে। যারা বলেন যে ছাত্র শিবির 71-এর ব্যাপারে অস্পষ্ট, তারা কি কারণে বলেন এটা তাদের নিজস্ব বিভাগ হতে পারে। ইসলামী ছাত্র শিবির 71 আমাদের মহান অর্জন, এটাকে মানে তারা
মানে ওন করে এবং এটাকে ধারণ করে। কাজে এটা ছাত্র শিবিরের অবস্থান থেকে ছাত্র শিবিরের স্পষ্ট। ছাত্র শিবিরের জন্ম হলো 1977 সালে। ছাত্র শিবিরের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানের যে প্রশ্নটা তোলা হচ্ছে, এটা একটা খুবই অবান্তর একটি প্রশ্ন আমি বলে মনে করি, কারণ এখানে কোনো প্রশ্ন তোলার আমি মনে করি অবকাশ নাই। এবং আমি যদি তাদের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে তাদের মানে এই বাম ধারার যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা এদেশের মানে মব জাস্টিসের যে স্টার্টটা আমি মনে করি বাম ধারার ছাত্র সংগঠন গুলাই শুরু করেছে। তাদের দ্বারা অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে। আমি সেই বিষয়গুলাই রাজনৈতিক এখানে সেই ডিবেটে যেতে চাচ্ছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাই যে ছাত্র শিবির 5 আগস্টের পরেও তারা তাদের প্রকাশ্য কার্যক্রম আগে যেমন ছিল এখনো সেই কার্যক্রমকে অব্যাহত রেখেছে। কাজেই এই যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে এটা আমি মনে করি অহেতু একটা প্রশ্ন দিয়ে মানে একটা আমি দেখেন আর কি। আপনি যথার্থই বলেছেন যে ছাত্র শিবিরের জন্ম 1977 সালে, কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন, সেই জামাতে ইসলামের জন্ম কিন্তু 70 সালের আগে, এবং 1971 সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাতে ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না, এটা তাদের সিদ্ধান্ত ছিল, আমাদের তারপরে জন্ম হয়েছে, কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা, এই প্রশ্নটার ফয়সালা এখন হওয়া জরুরি। এই কারণে কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে আসবে, মানে নিয়মিত রাজনীতি করতে আসবে, তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে। সেটা গণহত্যার সাথে, মানুষের সাথে, অবস্থানগত কারণে, সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে, সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা, আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন? আচ্ছা, এখানে স্পষ্ট করতে চাই যে এই 71-এর ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্ট্যান্ডা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন। ইসলামী ছাত্র শিবির 71 ইস্যুতে আমরা যদি বলি স্পষ্ট করতে চাই, ইসলামী ছাত্র শিবির তার যাত্রা 77 সাল থেকে। কাজে 71 ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে, আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা, নাকি জামাতের ব্যাপারে এটা অভিযোগ ছিল, যে অভিযোগগুলা শতভাগ সত্য প্রমাণিত হয়নি এখন পর্যন্ত। এগুলা নিয়ে আমার মনে হয় আরেকটু আমি মনে করি যে অথবা এটাকে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ কিনা, বা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে কিনা, যে ন্যারেটিভ গুলা বাম ধারা সকল সংগঠন গুলা লালন করে করে তারা চলে আসছে। কাজে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের সৃষ্ট ন্যারেটিভ, এবং সেই ন্যারেটিভকে দাঁড় করে দিচ্ছে সকল বাম ধারার সংগঠন গুলা, যে বাম ধারা গুলা একটা অংশ সবসময় আওয়ামী লীগের। জনাব মজুল ইসলাম, এই যে এটা একটা মুশকিল কারণ হচ্ছে যে এইগুলি নিয়ে আসলে প্রশ্ন করলে প্রশ্ন করতেই হয়। মানে আপনি যেটাকে ন্যারেটিভ বলতেছেন, যে আপনি 1971 সালে জামাতের ভূমিকাটা আসলে ন্যারেটিভ বলতেছেন কেন? জামাত কি 1971 সালে আমি যেটা বললাম তার বাইরে ভূমিকা ছিল? জামাত কি বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল? আপনি এটাকে আওয়ামী লীগের ন্যারেটিভ কেন বলতেছেন? এটা আওয়ামী লীগের ন্যারেটিভ বলে তো মুশকিল, আমাকেও তো তখন আওয়ামী লীগের চেক খাইতে হয়, যেটা আমি আই ডোন্ট লাই। এখন যদি আপনার বক্তব্যটা যদি আওয়ামী লীগের ন্যারেটিভের পক্ষে যায়, তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সেই ধরনের ট্রিট করতেই পারে। আমি পার্সোনালি সেই ধরনের ট্রিট করছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনৈক্যের বক্তব্য দিয়ে আসছে, এটা ছাড়া তো আমি আর অন্য কিছু দেখি না। এখানে আমি আমার কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটা লেজুর ভিত্তির কথা আশা বলা হয়েছে। ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে। কাজে এখানে যে লেজুর ভিত্তির কথা আসছে, যে আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি কিনা, আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি না। আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি। এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর ভিত্তির বিরোধিতা করেন, তারা লেজুর ভিত্তির কতটুকু বিরোধিতা করেন?
নাকি তারা লেজুর ভিত্তির সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো আমার মনে হয় ক্লিয়ার হওয়া উচিত বলে আমি মনে করি। জি, লেজুর ভিত্তির প্রশ্নে জনাব মঞ্জুরুল ইসলাম, আমি আসলে এই পর্বে আপনাকে এই প্রশ্নটা করতে পারলাম না, প্রশ্নটা করে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি আপনাকে, দ্রুতই আপনার কাছে আসছি আবার। আমি এটি ছাত্র ফেডারেশনের সভাপতি জনাব রিচার্ডের কাছে করতে চাই যে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছিল, একটা পোস্টার সাটানোকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক দিন, যেখানে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধেও মিছিল হয়েছে। এই মিছিলের দাবি দেওয়ার সঙ্গে আপনারা একমত কিনা? অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার, মানে এইটা কিন্তু আসলে একদম, আমরাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আপনারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আছেন এখনো, মানে সাধারণ শিক্ষার্থী বলে কিন্তু আসলে কিছু নাই। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটা ব্যবহার করা হয় একটা মানে কি বলবো, একটা নির্দিষ্ট উদ্দেশ্য থেকে, কারণ তাদেরও একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে বলে মনে হয়। আপনি এই সম্পর্কে কি বলবেন, যে মানে বিএনপির একটা পোস্টার, মানে যেটা আসলে বিপ্লব ও সংহতি দিবসের একটা পোস্টার সাটানোকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী, এটা কি আসলে আপনারা আয়োজন করছিলেন, মানে ছাত্রদল যাতে খুব বেশি না পায়, নাকি কারা করছিল জনাব রিচার্ড? প্রথমত 7ই নভেম্বরকে কেন্দ্র করে যে পোস্টার সাটানো, আমরা মনে করি যে পোস্টার লিফলেটিং এগুলো তো প্রত্যেকটা সংগঠনের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, এবং এর মধ্য দিয়েই তারা ছাত্র সমাজের কাছে বা জনগণের কাছে প্রচার হবে, পরিচিতি পাবে, আর তাদের কর্মসূচি নিয়ে হাজির হবে। তো সেই জায়গা থেকে সেটাকে আমরা কোনোভাবেই অগ্রহণযোগ্য কিছু মনে করি না, কিন্তু সেটারও একটা আসলে লিমিট থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে 7ই নভেম্বরকে কেন্দ্র করে হলে হলে যে পরিমাণ পোস্টারিং হয়েছে, সেই পোস্টারিংটা দৃষ্টিগত পর্যায়ে পৌঁছেছে। সেটা আমরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের ছাত্র দলের যারা সহযোদ্ধা আছেন তাদের সাথে আমরা বিষয়টিকে শেয়ার করেছি, জানিয়েছি যে জিনিসটাকে তারা আরো সংযত পর্যায়ে নিয়ে এসে করতে পারতেন। কিন্তু এর বাইরে ছাত্রদের মধ্যে থেকে যে বিক্ষোভ সংগঠিত হয়েছে, যেটি আপনি বললেন সাধারণ শিক্ষার্থীদের নামে, সাধারণ শিক্ষার্থী অভ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীদের একটা নতুন রাজনীতি হাজির হচ্ছে। আমরা অনেক কিছু দেখছি, মব তৈরি হচ্ছে, মব সন্ত্রাস তৈরি হচ্ছে অনেক সময়, সেগুলো আসলে অনেক অংশে সাধারণ শিক্ষার্থীদের নামে হচ্ছে। কিন্তু আমরা আবার যখন খুঁজে বের করি, অনেক কিছু হয়তো প্রকাশ্যে চলে আসে, যেটা দেখা যায় যে সেখানে আর সাধারণ শিক্ষার্থী থাকে না, কোনো না কোনো রাজনৈতিক শক্তি, পূর্বতন সম্পর্কিত কোনো গোষ্ঠী, তারা হয়তো এখানে ভূমিকা রাখে। আমরা যেমন তোফাজ্জল হত্যাকাণ্ড আপনার নিশ্চয়ই স্মরণে আছে, সেখানে যে ঘটনাটা ঘটেছিল মব সন্ত্রাস, সেটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নামে হয়েছিল, কিন্তু সেখানে আমরা পরবর্তীতে দেখলাম যে তারা আসলে ছাত্রলীগের পরবর্তীতে তারা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। ফলে এই ঘটনার সাথে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে কারা জড়িত, এই বিষয়ে আমরা আসলে পরিষ্কার না। তবে কিছুটা ধারণা অনেকে অনেকভাবে বলেন, আমরা সেখান থেকে এক ধরনের পারসেপশন সমাজের ভিতরে ক্রিয়েট হয়, সেক্ষেত্রে কেউ পারসেপশনকে গ্রহণ করতে পারেন, নাও পারেন। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের তাকে আমরা রাজুতে প্রোগ্রাম করতে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। ফলে এগুলো যখন ছাত্ররা দেখে তখন ছাত্রদের মধ্যে এক ধরনের পারসেপশন যায়। আর আমি আরেকটা প্রশ্নে আচ্ছা, আপনি এই প্রশ্নটা আসার আগে আপনি একটু জনাব মঞ্জুরুল ইসলাম একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য সম্পর্কে আপনি যদি এই ব্যাপারটা একটু এটা করেন, যে বাংলাদেশে মব জাস্টিস যেটা, যে এবং সাদা আইন হাতে তুলে নেওয়া, বিভিন্ন সময় বিভিন্ন কি বলবো, যে যেটা বাংলাদেশে আইনে নাই, সংবিধানে নাই, বিচারে নাই, সেগুলি করার ক্ষেত্রে বাম সংগঠনের অনেককে অনেকভাবে দায়ী করেছেন। সেটা নিয়েও যদি একটু আপনি বলেন, যে এই ক্ষেত্রে আমি তার সাথে কিছুটা একমত যে বাম সংগঠনের মধ্যে এই প্রবণতা ছিল আগেও। আমরা প্রথমত 71, 47, 71 এবং 24 কোনো কিছুকে, ইতিহাসকে মুছে দেওয়ার যে অপচেষ্টা, আমরা সেটার বিরুদ্ধে। এবং আমরা মনে করি যে ছলচাতুরি করে আসলে ইতিহাসকে নির্মাণও করা যায় না এবং ইতিহাসকে মুছেও দেওয়া যায় না। ফলে সেই জায়গা থেকে আমরা গণতান্ত্রিক রীতিনীতি মেনে প্রত্যেকের রাজনৈতিক স্বাধীনতা পক্ষে, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠন কিংবা জামাতে ইসলামের ছাত্র সংঘ, ছাত্র শিবির সহ প্রত্যেকেরই নানা ধরনের ভূমিকা আছে। সেই ভূমিকাগুলোকে নানাভাবে একে অপরের নামে অভিযোগ
করার একটা সংস্কৃতি এখানে আছে। সেই জায়গা থেকে আমরা একটা প্রস্তাব অভ্যুত্থানের পরে হাজির করেছিলাম যে ৭১-এর পর থেকে প্রত্যেকটি ক্যাম্পাসে সংগঠিত যত ধরনের ছাত্র হত্যাকাণ্ড ঘটেছে, যার যার নামে যেই অভিযোগ আছে, একটারও কিন্তু আসলে কোনো ধরনের বিচার হয়নি। ফলে আমরা মনে করি যে সেটার একটা আলাদা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার, কমিশন হওয়া দরকার, এবং সেখানে কার কতটুকু দায় আছে সেটা আসলে ছাত্র সমাজের কাছে পরিষ্কার হওয়া দরকার। আর এর বাইরে বামপন্থীদের প্রশ্নে বামপন্থী ছাত্র সংগঠনের উত্তর আসলে বামপন্থী ছাত্র সংগঠনই দিতে পারবে, তাদের জোট, গণতান্ত্রিক ছাত্র জোট দিতে পারবে। আমরা সেই জোটের অংশ না, এবং আমরা নিজেদেরকে বামপন্থী ছাত্র হিসেবে ক্লেম করি না, আমরা একটা গণতান্ত্রিক। আপনার এরকম মনে হয় কিনা আপনার এরকম মনে হয় কিনা যেমন 1971 সালে জামাত বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে, অনেক ফতোয়া দিয়েছে, অনেক বয়ান দিয়েছে, এখন যেটাই যেভাবে আসুক না কেন, কিন্তু আমরা যখন 2023-এ, 24-এ, 22-এ, 21-এ, 20-এ, 19-এ, 18-তে প্রত্যেকবার স্বাধীনতার যে ফান্ডামেন্টালস আছে সেগুলিকে আমরা যখন ধ্বংস হইতে দেখছি, এবং যখনই এটা নিয়ে কেউ প্রতিবাদ করতে গেছে তাকে একটা জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে। কেউ যদি এই কথা বলতে গেছে যে যে আপনারা এটা কেমনে করতেছেন, স্বাধীনতার নামে আমরা এটা কেন করতেছেন, তখন এটাকে আরেকটা করা হয়েছে। এই প্রবণতাটা থেকে রেহাই কেমনে পাওয়া যাবে? মানে ইসলামী ছাত্র শিবির যাদের জন্ম 1977 সালে, তারা একটা লেজিটিমেট কথা বলতে গেলেও তাদেরকে কেন 71-এর কথা তাদেরকে শুনতে হবে? মানে লেজিটিমেট কথা বলতে মানে তারা ক্যাম্পাসে একটা অত্যাচারের সম্মুখীন হতেছে, ক্যাম্পাসে একটা দুর্নীতি সন্ত্রাসের জায়গা থেকেও তারা যদি এইটার প্রতিবাদ করতে চায় তখন তাদেরকে শুনতে হবে যে 71 সালে তোমরা কি করছো। মানে why is that? মানে এইটা অবশ্যই একটা, এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে হত্যা করা হয়েছে, ছাত্র শিবির তো কোনো নিষিদ্ধ সংগঠন না, কিন্তু তারপরেও ক্যাম্পাসে সহ সারা দেশে তাদের রাজনীতি, প্রকাশ্য রাজনীতি করার যে অধিকার, সেটাকে খর্ব করা হয়েছে, তাদেরকে ব্র্যান্ডিং করা হয়েছে, এবং ব্র্যান্ডিং করে তাদের উপর সকল অত্যাচারকে হালাল করার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে, ছাত্রলীগের তরফ থেকে। এইটার বিরুদ্ধে আমরা ছাত্র ফেডারেশন একটা সময় থেকে আমরা বলা শুরু করেছি, এবং আমাদের ঝুঁকি নিয়ে বলা শুরু করেছি। আমাদেরকেও এই কথা বলার কারণে আমাদেরকেও একভাবে মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা প্রো ইসলামিস্ট ধারার রাজনীতি, নানা ধরনের কিন্তু ট্যাগিং করা হয়েছে। বামাতি বলে আমাদেরকেও কিন্তু ক্ষমতাসীনদের দিক থেকে নানা ট্যাগের শিকার হইতে হচ্ছে। আজকে এই যে ট্যাগিং এর সংস্কৃতি, এবং এই যে একদম কালিমালিপ্ত করে তার রাজনৈতিক অধিকারকে সংকুচিত করে তার উপর সকল অত্যাচারকে হালাল করার সংস্কৃতি যেটা আওয়ামী লীগ নির্মাণ করেছে, ৭১-কে তারা তাদের নিজেদের একটা একক কর্তৃত্বে প্রতিষ্ঠা করেছে, এটাকে একটা চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের একক কৃতিত্ব এবং কর্তৃত্ব নির্মাণের স্বার্থে। কিন্তু আপনার মনে হয় না যে ৭১-কে যে আওয়ামী লীগ তাদের মৌরুষি পাট্টা করতে পেরেছে তার কারণ হচ্ছে যে আপনারা তো ৭১-কে আপনারা মনে হয় আওয়ামী লীগের চেয়েও বেশি ৭১-কে আওয়ামী লীগের মনে করেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের মনে করেন, কারণ আপনারা মুক্তিযুদ্ধের কোনো কিছু ওন করেন না, মুক্তিযুদ্ধের স্লোগান ওন করেন না, মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের কোনো মানে যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে, আপনারা ওইটার যদি থিসিস হয় আপনারা ওটা একটা এন্টি থিসিস লিখতে চান। মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা 16 ডিসেম্বরকে এখন ফিকে করে ফেলতে চান, মানে যেহেতু এটা আওয়ামী লীগ করতো, মানে ওইটাই বা কেমন? প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আমি আসতেছি আপনার কাছে যে আপনারা মুক্তিযুদ্ধ, আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারাই বেশি তুলে দেন। মানে আপনি দেখেন গত বছরের 16 ডিসেম্বর হচ্ছে, এবারে 16 ডিসেম্বর আলাদা হবে, কারণ আওয়ামী লীগ 16 ডিসেম্বর বেশি করে করতো। মুক্তিযুদ্ধ শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধদের বেশি ইয়াতে দিছে। জয় বাংলা বলা যায় না 75 থেকে 96 পর্যন্ত 21 বছর, কারণ আওয়ামী লীগের স্লোগান এটা। মানে why is that? আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাইবো, জনাব মঞ্জুরুল ইসলাম আপনার কাছেও জানতে চাইবো। আমি আপনার কাছে স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই 7 নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম, এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্র শিবির আপনারা বিএনপিকে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্রদলকে ঢুকতে দিতে চান না, এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন, হিসাবটাকে এইটা? আর ওইটা একটু বললেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা? জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার লাগানো নিয়ে যে বিষয়টা আসছে অভিযোগ,
ছাত্র দলের পক্ষ থেকে, এটার ব্যাপারে স্পষ্ট করে বলতেছে যে এখানে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। এখানে এই জন্য নাই যে যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে। তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে। এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত এইটার অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন, বাট ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ এবং সত্যতা প্রমাণ করা কখনো সম্ভব হয়নি। আর আরেকটি বিষয় মুশিরুর রহমান রিসার্ট ভাই বলছেন, সেটা বলতেছে ছাত্র শিবির ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না। ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চাই। সংস্কারটা কি, সংস্কার নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে। কাজে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া, যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি। এখানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো, বেশি উদযাপন করতে, এখন আমরা করব না। আমরা মনে হয় যে এই জায়গার আমরা বিশ্বাসী না। তবে আওয়ামী লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল, আওয়ামী লীগ এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করত, ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে আসবে। মঞ্জুর সাহেব ভাই, আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন? আওয়ামী লীগ যে এটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো, আমার প্রশ্নটা হচ্ছে এইটা আমরা আওয়ামী লীগরে মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি কইরা দিছি কিনা? আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই বলে মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো, ওইটা কইরা দুইটারে এক করে ফেলছে কিনা? আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা, মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ মনে হয় কিনা? না, এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিয়েছি ব্যাপারটা এরকম না, বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলাতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করতো বা এক পেশি লালন, এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেস গুলা দেওয়া হয় না। আমরা মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর আমরা কোনো র্যালি করতে পারি নাই, আমাদেরকে 1 মিনিট 2 মিনিটের র্যালি করতে দেওয়া হয়েছে, আমরা জোর করে র্যালি করেছি। প্রশাসন আমাদেরকে এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয়। এইবার কত বড় করবে র্যালি? প্রশাসনে এইবার কত বড় র্যালি করবে? 16 ডিসেম্বর আসতেছে তো। প্রশাসনের সাথে আমাদের খাতির নাই, আমরা এটা চিন্তা করবো। র্যালি হওয়ার পর আপনারা জানতে পারবেন যে এটা বড় করে করবেন কিনা, সেটা জানতে চাইছি। সেটা বড় করে করব কি করব না সেটা সিদ্ধান্ত আসবে, মানে বেশি দিন তো নাই, পরিকল্পনা না করলে অত বড় করে করতে পারবেন না তো। নিশ্চয়ই এটা আমরা 1-2 দিনের ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি, তার পারি আর কি। আচ্ছা, আমি প্রশ্নটা করি, থ্যাংক ইউ। আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলীগে থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ ঘটতেছে নানাভাবে, এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা। এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন, ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন, কিন্তু ছাত্র দলের অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে। অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে? প্রথম হলো যে অনুপ্রবেশ বলতে, অনুপ্রবেশে এতে ধরেন আমি ছাত্র শিবির করি, আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি, আমি 2 মাস পরে অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই। না আমার জানা নাই, আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই। ছাত্র শিবিরের অনুপ্রবেশের অভিযোগ নিয়ে আসা হয়েছে। অভিযোগগুলো আমি বলতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ আসছিল, তিনি কোনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না, তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবের সে হলো দায়িত্ব পালন করতো। এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না, অভিযোগ করতে পারবে। তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য মানে দলীয়, মানে আমি একদম স্পেসিফিকলি বলি, আমি একটু স্পেসিফিকলি বলি, আপনি একটু যারা মজুল ইসলাম ভাই আমরা কিন্তু দেখতে পাই মজুল ইসলাম ভাই আপনাকে অনেকে ফলো করেন এবং আপনার কাছে আপনার মুখে শুনলে এটা পরিষ্কার হয়ে যাবে। মজুল ইসলাম ভাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি জনাব SM ফরহাদ, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পদ ছিল না ওনার?
না, ছাত্রলীগের মানে এস এম ফরাদ বলে মানে মানে এস এম ফরাদ বলে আরেকজনকে মানে ছাত্র শিবির এস এম ফরাদ বলে চালিয়ে দেওয়ার যে একটা মানে কালচার, এটা আমরা দেখে আসছি, যে ট্যাগ দিয়ে দেয়া যে এই হলো ইসলামিক, মানে উনি ছাত্রলীগ করেন নাই কোনোদিন, আমরা স্পষ্ট করেছি না উনি ছাত্রলীগ করেন নাই। আমরা আমাদের পক্ষ থেকে, ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে, না উনি ছাত্রলীগ করেন নাই, উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল। আর যে এস এম ফরাদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম ফরাদ, সেটাও ক্লিয়ার করা হয়েছে, সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে। কাজে যেটা ক্লিয়ার। এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল, আপনি বলেছিলেন যে এই প্রসঙ্গে লাস্ট, এই যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম, যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন, তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না, তারকে আরেকটা পরিচয় নেওয়া হয়েছিল, তাই না? ব্যাপারটা কি এরকম? মানে বুঝলেন, মানে সমন্বয়ক হিসেবে, সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনে ছিল, সরাসরি আন্দোলনে ছিল, এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে। সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই, এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই। কাজে এরকম ঘটনা বা 2-4 জন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরে থাকতে পারে, এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে যে কারা ছিল। এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন যে আমি সমন্বয়ক ছিলাম। ঠিক আছে, সমন্বয়ক হওয়াটা যদি এই আন্দোলনে যে সমন্বয়ক হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোনো কিছু না। সমন্বয়ক হয়েছে মঞ্জুরুল ইসলাম ভাই, অ্যাবসলিউটলি এটা অপরাধের সাথে সম্পৃক্ত না। আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা, ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র লীগ করতেন কিনা। বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক, ওই হলগুলির দারোয়ান হইতে হইলেও ছাত্রলীগ করতে হয়েছে এদের। ডিবেটের সোসাইটি তো ছাত্রলীগ না করে করতে পারবে না, মানে আমরা 15 বছরে আমরা যত জানি আর কি, সেইটা উনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে, সেটা ছিল হচ্ছে প্রশ্ন। না, এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনোটাই ঠিক না আর কি। দলেরও সিদ্ধান্ত ছিল না, তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, তাই ছাত্রলীগের সাথে সম্পৃক্তও ছিল না। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্র শিবিরের কোন জনশক্তির অধিকার নেই, কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত, অন্য কোনো দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের সে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন। ঠিক আছে, আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চাইছিলেন সেটা একটু শেষ করেন। আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা। দর্শকরা সমান 2 ভাগে ভাগ হয়েছেন, শতকরা 50% মনে করছেন যে হ্যাঁ ফেরাতে পেরেছেন, শতকরা 50% মনে করছেন যে ফেরাতে পারেননি। 69,000 দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন। আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে, আমি সেটা যদি একটু বলেন। জনাব রিচার্ডের বলা কোনো প্রসঙ্গে আপনি রেসপন্ড করতে চেয়েছিলেন জনাব মঞ্জুরুল ইসলাম। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ছাত্র শিবিরের মানে এই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি প্রশ্নটা আবার মনে করলে বেটার হবে আর কি। প্রশ্নটা আমি একটু কনফিউজ হয়ে গেছি। জনাব রিচার্ড যেটি আসলে বলতে চেয়েছেন সেটি আপনি রিচার্ড অনেকগুলি কথা বলেছেন, আপনি নিজের থেকেই বলছিলেন যে একটা বিষয় আপনি রেসপন্ড করতে চান, মানে আমি বিষয়টা জানি না মানে কোন প্রসঙ্গে। জনাব রিচার্ড আসলে ক্যাম্পাসে রাজনীতি, লেজুর বৃত্তি, ছাত্র শিবিরের সাথে সম্পর্ক, সংগঠনের নানা বিষয়ে কথা বলেছেন। তাহলে কি আমরা আবার একটু রিচার্ড সাহেবের কাছে যাবো, আপনার যদি কোনো কিছু মনে হয়? যে আমি বুঝতে পারছি, যে আমি বুঝতে পারছি উনি অনেক কথাই বলছেন, 71-এর বিষয়ে আমরা কথা বলেছি। 5 আগস্টের পরের উনি বলছেন 5 আগস্টের পরও ছাত্র শিবিরের কার্যক্রম অস্পষ্ট বা এই জাতীয় কথা বলছেন। আমরা এখানে স্পষ্ট করে বলতে পারি যে 5 আগস্টের পরে ছাত্র শিবিরের কার্যক্রম বা আগের কার্যক্রম সবসময় ছাত্র শিবিরের কার্যক্রম ওপেন ছিল, এবং 5 আগস্টের পরে ছাত্র শিবির সেই স্পেসটা পাচ্ছে, যে স্পেসটা 5 আগস্টের আগে পায়নি। মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা
এখন আমরা পাচ্ছি যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে, যেটা আগেও মিডিয়া আমাদেরকে এইভাবে কোনোদিন সুযোগ দেয় নাই। কাজে এই ধরনের যে অভিযোগগুলো আসছে যে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে তারা আমরা অস্পষ্ট, এই ব্যাপারটাকে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে ছাত্র শিবির সবসময় ওপেন ছিল, ওপেন ছাত্র রাজনীতি করেছে এবং তাদের কার্যক্রমগুলা ধারাবাহিকভাবে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া, আমরা যেহেতু মিডিয়াতে সেই এক্সেস পাই নাই, সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই অ্যাক্টিভিটিস গুলা আমরা দেখানোর সুযোগটা পেয়েছি, এটা আর কি। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব রিচার্ডের কাছে যেতে চাই। শিক্ষককে অপসারণ বা শিক্ষককে রাখার দাবিতে তো সারা দেশে তো আছে, প্রতিদিনই ঢাকা শহর সহ দেশের মেজর সিটিগুলিতে বা যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ছাত্ররা কোনো না কোনোভাবে রাজপথ উত্তাল করে রেখেছে। বিশেষ করে ঢাকায় কখনো 7 কলেজের সংকট নিয়ে আন্দোলন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার দাবি, কখনো ঢাকা কলেজের সাথে অন্য কলেজের সংঘর্ষ, কখনো বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবি, কখনো ভারতের আগ্রাসনের প্রতিবাদ। 5 আগস্টের পর ছাত্রদের স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না কেন? রাষ্ট্র সংস্কার, নির্বাচন, সরকার নিয়ে আপনারা যতটা মনোযোগী, শিক্ষার্থীদের সংকটগুলি নিয়ে আপনারা কি করছেন আসলে, জনাব রিচার্ড? ধন্যবাদ খালেদ ভাই। আমি প্রশ্নের আগে গত প্রশ্নে আপনি আমাকে কিছু আলাপ করেছিলেন এবং সেক্ষেত্রে আপনারা বলে সম্বোধন করেছেন। এই আপনারাটা আসলে কারা আমি পরিষ্কার হতে পারিনি, তবে আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে তার একক দলীয় সম্পত্তিতে পরিণত করেছে, আমরা আমাদের যত্ন লগ্ন এবং তার সহোদর হিসেবে অনেকেই ভূমিকা পালন করেছে, এটা সত্য। এবং বামপন্থীদের নামে পরিচয়ে বিভিন্ন সংগঠন এবং তাদের মধ্যে একাংশ আওয়ামী লীগের সাথে জোটও করেছে। এই পুরো ফ্যাসিবাদের সরাসরি সহোদর ছিল, কেউ কেউ হয়তো পরোক্ষ সহোদর ছিল। ফলে এই সহোদরদের বাইরে যে আমরা তাদের সমালোচনার মধ্য দিয়ে আলাদা রাজনৈতিক শক্তি নির্মাণের স্বার্থেই আমরা আমাদের যাত্রা এবং আমরা মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান, সেই বয়ানকে সবসময় আমরা চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে আমরা নতুন নির্মাণের কথা বলছি। যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা যেটা ছিল সেটার সাথে মূলনীতির যে তফাৎ, আমরা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে সবসময় সোচ্চার ছিলাম যে এখানে আমাদের মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু আমাদের 72 সাল থেকে যে যাত্রাটা, এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বয়ান বলছেন, একইভাবে শিবিরের যে সভাপতি আছেন আমাদের সঙ্গে তিনিও এটা আওয়ামী লীগের বয়ান নানাভাবে বলছেন, কিন্তু আমরা কি আসলে মুক্তিযুদ্ধকে বা আমাদের যুদ্ধ জেতাটাকে আরেকটা দেশের সঙ্গে আরেকটা ইয়ের সাথে, এটা কি আমরা আওয়ামী লীগের মতো সেলিব্রেট করি? 1, 2 হচ্ছে যে আপনি এইমাত্র যেটি বললেন, সরি আমি এটা এই জায়গাটা থেকে আপনি একটু আগে বলেন, নাহলে আমি এটা করে ফেলবো যে আমরা কি আওয়ামী লীগের মতো একই রকম ভাবে এটা সেলিব্রেট করি কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন, একটা সমতা ভিত্তিক সমাজ নির্মাণ, এমন একটা রাষ্ট্র নির্মাণ যে রাষ্ট্রে প্রত্যেকের অধিকারের প্রতিষ্ঠা পাবে এবং পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য হবে না, সেইটার বিপরীতে যে তারা মুক্তিযুদ্ধের একটা দলীয় চেতনা দাঁড়া করিয়েছে এবং সেই চেতনার নামে এই যে গত 15 বছর একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনকে তারা ট্র্যাকিং করেছে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে। সেটা তো আওয়ামী লীগের প্রবলেম, সেটা তো আওয়ামী লীগের প্রবলেম, তাই বলে তার মুক্তিযুদ্ধটা সমস্যা সংকুল হয়ে যায় না, আওয়ামী লীগের প্রবলেম। অবশ্যই আমরা প্রথমেই আলাদা করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে উদযাপন আর আওয়ামী লীগের উদযাপন, এই যে দুইটা উদযাপন, এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার দলীয় স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে, তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার স্বার্থে ব্যবহার করেছে। ফলে জনমনে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগের মনে মুক্তিযুদ্ধ সম্পূর্ণ দুইটা ভিন্ন বিষয়। জনগণ মুক্তিযুদ্ধকে অবশ্যই সেলিব্রেট করে এবং মুক্তিযুদ্ধকে বাংলাদেশ রাষ্ট্রের জনগণ করে, রাজনৈতিক দলগুলি, আওয়ামী লীগ জনগণ করে, আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি করে কিনা, জামায়াতে ইসলামী যথেষ্ট পরিমাণে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করে কিনা, ইসলামী ছাত্র শিবির করে কিনা, আর দলগুলি, আর রাজনৈতিক দলগুলি, বিএনপি যথেষ্ট পরিমাণ করে কিনা, আপনার কাছে কি মনে হয়? এইবার তো আর আওয়ামী লীগ নাই, রাস্তায় থাকতে দিবে, এইবার আমরা কি সেই সেলিব্রেশন দেখবো? আরেকটা প্রশ্ন, আপনি এই প্রসঙ্গে একটু বললেন যে 72-এর স্বাধীনতার যে মূল যে ঘোষণা, সেটা থেকে আইসে আবার সংবিধানে যে মূলনীতিগুলো আলাদা হলো, শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদা থেকে, যে
তারা আলাদা হইতে পারে শব্দের মাধ্যমে, কিন্তু তারা কি সাংঘর্ষিক? তারা তো উল্টা জিনিস তো না। শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদাকে আমরা যদি নানাভাবে ব্যাখ্যা করতে পারি, সেটার মধ্যে তো করলে তো আমরা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলিই পাবো নাকি? একটা বিষয় হচ্ছে, আমরা মনে করি যে ৭১-এর পরে আজকে আমাদের সামনে আরেকটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ৭১ যেভাবে আমাদের একটা সম্ভাবনা তৈরি করছিল একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের, সকলের লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে, সেই আত্মত্যাগকে পদদলিত করে আওয়ামী লীগ সেখানে সকল যুদ্ধের সাথে জড়িত সকল স্টেক হোল্ডারদেরকে বিচ্ছিন্ন করে তারা একটা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং একটা সংবিধান প্রণয়ন করেছিল ৭২ সালে, যেটা সম্পূর্ণরূপে এখানে একটা এক ব্যক্তি কেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থা, যেটারই ধারাবাহিকতাগত ফ্যাসিবাদ। ফলে সেই জায়গা থেকে তো আমরা কোনোভাবেই বলতে পারি না সেই সংবিধান আসলে মুক্তিযুদ্ধের সংবিধান ছিল। ফলে মুক্তিযুদ্ধে বরঞ্চ যারা সত্যিকার অর্থে আত্মত্যাগ করেছে তাদেরকে বরঞ্চ এখানে পদদলিত করা হয়েছে এবং তাদেরকে আদারিং করা হয়েছে। ফলে আমরা এই ৭১ থেকে ২৪-এর এই যে ধারাবাহিকতা, আমরা সেই ধারাবাহিকতা আজকের দিনে আমরা মনে করি এখানে যে রাজনৈতিক ব্যর্থতাগুলো ছিল সেগুলোকে নতুন করে মূল্যায়ন করে এখানে আবার একটা নতুন করে একটা রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা সম্ভব, এখানে একটা গণতান্ত্রিক সংবিধান নির্মাণ করা সম্ভব, যেখানে সত্যিকার অর্থে শুধু কাগজে কলমে নয়, আমার ক্ষমতা কাঠামোর মধ্যে এখানে গণতন্ত্র থাকবে, জনগণের ভোটাধিকার থাকবে, জনগণের অধিকার বাস্তবায়নের সকল শর্তগুলো এখানে নিশ্চিত থাকবে। ঠিক আছে, এটা পরিষ্কার। আমি সংবিধান নিয়ে আপনাকে আরেকটা প্রশ্ন করব, আপনি এইটাকে নিয়ে যদি একটু বলেন যে শিক্ষার্থীদের সাধারণভাবে আবার সাধারণ শিক্ষায় ফেরার ক্ষেত্রে মানে আপনারা উদ্যোগ নিচ্ছেন কিনা, শিক্ষার্থীরা ফিরবে কিনা? যদি আমরা গত সপ্তাহখানেক আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ফেডারেশন সহ ক্রিয়াশীল সকল সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা একটা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করেছিলাম এবং সেখানে আমরা নিজেরা একটা প্রচারপত্র তৈরি করেছিলাম এবং সেটা নিয়ে আমরা ছাত্রদের মধ্যে কাজ করছি। সেটার প্রধান নিয়ে ছিল সংঘর্ষকে না বলা, বিদ্বেষকে না বলা এবং ঐক্য এবং সম্প্রীতির একটি সংহতি স্থাপন করা। সেক্ষেত্রে এটা সত্য যে অভ্যুত্থান ছাত্রদের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছে এবং ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা সবসময় পাঠ করি, যেটাকে গত ১৫ বছর ছাত্রলীগ বিতর্কিত করেছে প্রবল ভাবে, সেটা আবার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে ছাত্র সংগঠন, ছাত্র সমাজের যে ভূমিকা, সেটাকে আবার নতুন করে পুনরুজ্জীবন ঘটিয়েছে। ফলে সেই জায়গা থেকে ছাত্ররা আজকে একটা শক্তি হিসেবে নিজেদেরকে দেখে, সেখানে একটা বিশৃঙ্খলা আছে, এটা আমরা বুঝি। সেক্ষেত্রে রাজনৈতিক সংগঠনগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, তাদের সকলের সমন্বিত ভাবে এবং একই সাথে সরকারকেও আজকে উদ্যোগী হয়ে আমরা এই জন্য একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছি, যাতে আমরা একটা কাউন্সিল গঠন করে সেখানে সকল শক্তিগুলো, অভ্যুত্থানকারী সকল শক্তিগুলো যখন বিভক্ত হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন কিন্তু সব ছাত্ররাও তার ঐক্যবদ্ধ থাকার কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায়। আপনি জাতীয় ছাত্র কাউন্সিল, একটা ছাত্র কাউন্সিলের কথা বলছেন, আমি সংবিধান নিয়ে আপনাকে প্রশ্নটা করি। সংবিধানের কথা এই আগস্ট বিপ্লবের পরে খুব বেশি শোনা যাচ্ছে, এজ ইফ 1972 সালেই হোক আর 2024 সালে হোক, শেখ হাসিনার কাছে যদি এই সংবিধানটা না থাকতো তিনি আর এত স্বৈরাচারী বা ফেসিবাদী হয়ে উঠতে পারতেন না। কিন্তু আমি বলি, শেখ হাসিনা যে পরপর তিনটে নির্বাচনকে নানা কায়দায় ইঞ্জিনিয়ারিং করেছেন, এটা কিন্তু উনি সংবিধান মাইনা করেন নাই। তিনি যখন গুম খুন এটা করছেন, তিনি সংবিধান মাইনা করেন নাই। তিনটা নির্বাচন ম্যানিপুলেট করা বা গুম খুন করা, আপনারা কেন? এবং আমার ধারণা যে এটা আপনারাও ভালো করে জানেন যে শেখ হাসিনা নিজের যোগ্যতাতেই, সংবিধানের সাহায্যে না, নিজের যোগ্যতাতে এটা করছে। কিন্তু আপনারা সংবিধানটারই মানে সবচেয়ে বড় জায়গা কেন দেখতেছেন? আপনি যদি আমরা জনাব মঞ্জুরুল ইসলামকে একটু শুনে তারপর আপনার কাছে শুনি। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে আমার একই প্রশ্ন যে আপনারা মনে করেন কি না 1971 সালের পরে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলি নেওয়া হয়েছিল যে সংবিধানে, সেটাই বাংলাদেশ রাষ্ট্রের শাসকদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ? 1971 সালে যে মূলনীতিগুলো নেওয়া হয়েছে, সেই মূলনীতির আমি মনে করি যে অনেক ক্ষেত্রে কারণ, যেমন হলো যে আমাদের সংবিধানের যে দৃষ্টিভঙ্গি বা সংবিধানের যে কথা, সেটার
জাস্টিসিং জায়গাটা আমি মনে করি যে অনেক আমরা অনেক পেছনে, মানে সেটাকে অনুসরণ করা হয় নাই। আমরা যদি বলি আমাদের বিচার বিভাগের কথা বলি, যে বিচার বিভাগকে সেই স্বাধীনতা দেওয়া হয় নাই, যে এখনো বিচার বিভাগ স্বাধীন মত পেশ করতে পারে না, আমরা দেখে আসছি। কাজেই এই যে এই ধরনের যে একটা বড়, সেটা তো জনাব মনিরুল ইসলাম, সেটা তো সংবিধানের বিরুদ্ধাচরণ। বাংলাদেশের সংবিধানে এখনো আছে, 72 সালের সংবিধানে আছে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে। এখন নির্বাহী বিভাগ যদি বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করে, সেটা তো সংবিধান মাইনা করতেছে না। জি, এখানে আমি মনে করি যে আমি সংবিধান বিতর্ক পড়েছি, সংবিধান বিতর্ক সম্পর্কে আমি আপনি বলেন তো যে কোন মূলনীতিগুলির কোনগুলি বাংলাদেশের রাষ্ট্রনায়কদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ? ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, কোনটা? এই চারটার মধ্যে কোনটা বাংলাদেশের রাষ্ট্রে যারা ফেসিবাদী হয়েছেন তাদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ? আমরা শেখ হাসিনাকেই নেই, যে শেখ হাসিনা এই চারটার কোনটারে ব্যবহার করে ফেসিবাদী হয়েছে? না, এখানে হলো যে সংবিধান মেনেই যে মানে ফ্যাসিবাদী হওয়া, এইটা আমি মনে করি যে সংবিধানের কোনো ক্ষেত্রে সংবিধান অনুসরণ না করে করছেন। কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয় হলো ফ্যাসিবাদী ব্যক্তি হন, দল হন বা অন্যদের দ্বারা প্রভাবিত হন। এক্ষেত্রে বলতে পারি যে হয়তো সংবিধানের এই কথাগুলার মাধ্যমে সংবিধান তার সংবিধানের জায়গায় ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধান সেই অনুসরণ করার যে জায়গাটা, ওই জায়গাটা আমি মনে করি যে শতভাগ অনুসরণ করা হয় নাই। তবে সংবিধানের যে সংস্কারটার কথা এখন আসছে আমি বলে মনে করি, সেই সংস্কারটা এই জন্য মানে কথা আসছে, সেটা হলো যে সংবিধান যখন তৈরি করা হয়, এই সংবিধান তৈরির ক্ষেত্রে এককভাবে আওয়ামী লীগের একক ভূমিকা ছিল। এখানে অন্য কারো স্টেক হোল্ডার বা অন্য কেউ এখানে যুক্ত হয়ে যে সংবিধান তৈরি হওয়ার কথা ছিল, এরকম ছিল না। আমার চাইতে অসংখ্য বেশি এই সংবিধানের ব্যাপারে আপনি ভালো জানেন, এবং সংবিধান বিতর্ক পড়ার পরে আমি এটাই বুঝছি। আপনি বিতর্ক করছেন, ভালো কথা। আমরা আসেন পয়েন্ট ধরে কথা বলি, কারণ মানে এটা তো একটা বিস্তৃত জিনিস। আমি শুধু জানতে চাইতেছি যে সংবিধানে বিভিন্ন ভাবে চ্যাপ্টার ভাগ করা আছে। ধরেন মৌলিক অধিকার আছে, আপনি বিচার বিভাগ কিভাবে কাজ করবে, আইন বিভাগ কিভাবে কাজ করবে, শাসন বিভাগ কিভাবে কাজ করবে, এরকম আলাদা আলাদা আছে। আমরা শুরুর দিক থেকে আসি যে আমাদের মৌলিক অধিকার কোনটা হবে সেইটা নিয়ে বয়ান আছে। তো অনেকেই বলতেছেন যে, আপনিও যেমন এখানে বললেন প্রথমে, যে বাংলাদেশের সংবিধানগুলি যেসব মূলনীতি দেওয়া পরিচালিত, সেই সব মূলনীতিগুলির কারণে একটা মানুষ ফেসিবাদী হয়েছে বা একটা মানুষ ফেসিবাদী হয়েছে। আমরা হাসিনাকেই একটা প্রামাণ্য হিসাবে নেই, এবং আমি আলাদা আলাদা করে বলি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই চারটি মূলনীতি আমাদের সংবিধানে আছে। এই চারটা মূলনীতির কোন মূলনীতিটা হাসিনাকে ফেসিবাদী হইতে সাহায্য করছে? আচ্ছা, এখানে এই চারটা মূলনীতি যেখানে নাই, এই চারটা মূলনীতি থাকলেই যে সে ফ্যাসিবাদী হবে ব্যাপারটা এরকম না। আমি মনে করি যে এই চারটা মূলনীতির বাইরেও আরো অনেক রাষ্ট্র বা দেশের তো ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, পতন হচ্ছে। কাজেই সংবিধানটা যদি কমপ্লিটলি অনুসরণ হইতো, এবং সেই সংবিধানের মূলনীতিগুলা যদি আমাকে সেই সংবিধানের সেই মূলনীতির জায়গাটা আরো যদি মানে ফ্যাসিবাদদের পরিণতির কথাগুলো যদি স্পষ্ট হতো, তাহলে আমার মনে হয় যে এই জায়গায় ফ্যাসিবাদের এই যে উত্থান হওয়া, এই উত্থানটা হতো না বলে আমি মনে করি। জনাব মনিরুল ইসলাম, আমি আপনার সাথে একমত। যদি আসলে এই কথাটা আপনি যেটা বলেছেন, এখন আপনি সংবিধান সংস্কারের কথা অনেক বেশি উঠতেছে বলে আমি একটু আপনার কাছে জানতে চাইতেছি যে, ধরেন আমরা যদি মূলনীতির কথা বলি, চার মূলনীতির কোনটা আপনি আসলে সংস্কার চান, বাদ চান, কি চান আপনি আসলে? বাংলাদেশের সংবিধানটা কি হোক? বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে এদেশের মানুষ, জনতা বা এদেশের ধর্মীয় পার্সপেক্টিভ থেকে শুরু করে এদেশের জনগণ যেটা চায় এটা হওয়া উচিত। এক্ষেত্রে এই যে ধর্ম নিরপেক্ষর যে কথাটা আসছে, নিঃসন্দেহে ধর্ম নিরপেক্ষ ব্যাপারে অনেক বড় ডিবেট বা আলোচনা হতে পারে। ধর্ম নিরপেক্ষটাকে
এই জাতির মানুষ কখনোই গ্রহণ করবে না। যদি কোনো গণভোটও নেওয়া হতো, আমি এখানে স্পষ্ট করে বলতে পারছি, গণভোটে ধর্ম নিরপেক্ষ এটা বাদ যাবে আর কি। এরকম করে আরো যে মূলনীতিগুলো আছে, এই মূলনীতির অনেক বিষয়গুলা এই জাতি বা আমাদের জাতির সত্তার সাথে অনেকটাই বিতর্কিত বলে আমি মনে করি। কাজে সেই জায়গায় সংস্কারটা হওয়া দরকার, এবং এটা ইসলাম হলো, আমি মনে করি যে আমাদের মূলনীতি। আপনি মনে করেন যে ধর্ম নিরপেক্ষতাটা বাদ যাওয়া দরকার সংবিধান থেকে? জি, ইসলাম হলো যুক্ত হওয়াটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক, কারণ এই ইসলাম হলো যে কথাটা আসছে, ইসলাম যদি থাকতো, ইসলাম আমাদেরকে সেই মানে কি বলে, আমাদেরকে পিস হওয়ার জন্য, আমাদেরকে শান্ত হওয়ার জন্য, বা ইসলামের যে মূল স্পিরিটটা আমরা এখান থেকে পেতাম আর কি, বা আমাদের সামগ্রিক জাতি এটা পেত আর কি। আচ্ছা, মানে সংবিধানে নাই বলে সেটা পাচ্ছে না স্পিরিটটা? সংবিধানে নাই বলে পাচ্ছে না, শাসক শ্রেণীরা নিঃসন্দেহে সংবিধানে থাকলে একটা লিখিত থাকতো, এবং এটা হলো যে আমাদের লিখিত আছে তো রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটা নিয়ে ইসলাম শুধু না, অন্যটাও আছে, কিন্তু ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আছে, আমরা সেই ইসলামটাকে চাচ্ছি এটা থাক, এবং ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিতে হবে। ধর্ম নিরপেক্ষতা বাদ, ওকে ফাইন, রাষ্ট্রধর্ম ইসলাম থাক আর ধর্ম নিরপেক্ষতা বাদ থাক। আমি প্রশ্নের জনাব রিচার্ড আপনার কাছে আসছি, আমি প্রশ্নটাকে আবার একটু পিন পয়েন্ট করি যে ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, চারটি মূলনীতি, যেটা আসলে শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদা থেকে আলাদা, যেটা আপনি আসলে পয়েন্ট আউট করেছেন যে এর কোনটার কারণে শেখ হাসিনা এরকম 15 বছর এরকম একটা ফেসিবাদী হইতে পারলো, এক। আর দুই হচ্ছে যে জনাব মঞ্জুরুল ইসলাম স্পষ্ট বলেছেন যে তিনি আসলে চান যে রাষ্ট্রধর্ম ইসলাম থাক, ধর্ম নিরপেক্ষতা বাদ যাক। আপনি আপনার মতামতটা আমরা একটু শুনতে চাই। প্রথমত আমরা মনে করি মূলনীতি সাথে আসলে ফ্যাসিবাদের কোনো সরাসরি কোনো সম্পর্ক নাই। মূলনীতি কি আছে না আছে তার সাথে সম্পর্ক নাই, কিন্তু আমরা মনে করি যে 71-এর পরে যে সংবিধানটা প্রণয়ন হয়েছে সেটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে সাম্য, মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে ঘোষণা, প্রতিশ্রুত ঘোষণা, তার ভিত্তিতে আসলে সংবিধান প্রণয়ন হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু যেটাকে আমরা সমালোচনা করি, যেটা সংস্কারের লক্ষ্যে আমরা এমনকি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের গঠন করেছিলাম, এবং যেটার ধারাবাহিকতা আজকের দিনে আমরা সংস্কারের আলাপগুলোকে খুব জোরালোভাবে উঠতে দেখছি, সেটা মূলত সংবিধানের ক্ষমতা কাঠামো, যেখানে প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার মালিক বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে তার কোনো ক্ষমতাকে কোনো ভারসাম্য নাই। সেখানে আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে কোনো ক্ষমতার ভারসাম্য দেখতে পাচ্ছি না। আমরা দেখতেছি যে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার ঊর্ধ্বে, তিনি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি আমাদের আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি সকল বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে এরকম একটা স্বেচ্ছাচারী ক্ষমতা যখন একটা সাংবিধানিক ভাবে একজনকে দেওয়া থাকে, তখন সেটা বাই প্রোডাক্ট হিসেবে এখানে ফ্যাসিবাদ আসলে তৈরি হয়। এবং শেখ হাসিনা গত 15 বছরে এই সাংবিধানিক এই যে ক্ষমতা কাঠামো, যেটার মধ্যে আসলে ফ্যাসিবাদের বীজ লুকায়িত ছিল, বপিত ছিল, সেটাকে কাজে লাগিয়েছেন, এবং সেটা তত্ত্বাবধায়ক সরকার, যেটা রাজনৈতিক ভাবে সকল রাজনৈতিক শক্তিগুলোর 96-এর প্রেক্ষাপটে আন্দোলনের একটা ফসল ছিল, সেটাকে বাতিল করে তিনি আসলে 72-এর সংবিধানে ফিরে যেই ওই ক্ষমতা কাঠামোকে ব্যবহার করে এই ফ্যাসিবাদের ফিরে যাওয়া গিয়েছেন না। জন রিচার্ড সংবিধানটা আবার দেখবেন, 72-এর কাঠামোতে কিন্তু শেখ হাসিনা ফিরা যায় নাই। 72-এর সংবিধানে শেখ হাসিনা যদি ফিরা যাইতো তাইলে কিন্তু, বা মানে 72-এর সংবিধানে যদি শেখ হাসিনা ফিরা যাইতেন, তাইলে কিন্তু আমাদের অনেকগুলি ক্ষেত্রেই তিনি এরকম ভাবে স্বৈরাচারী জিনিসগুলি করতে পারতেন না। তার পুলিশ, তার র্যাব, তার অন্যান্য বাহিনীগুলিকে ব্যবহার করা যেত না। 72-এর সংবিধান খালি ফলো করলো, সেটা অন্য গল্প। কিন্তু আপনারা মনে করতেছেন যে শেখ হাসিনা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আসতে হলো বা দ্বাদশ সংশোধনী দিয়া 96 সালে, সেইটার জন্য এই সংবিধানের আমূল সংস্কার প্রয়োজন। জনাব রিচার্ড, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য সংবিধানের সংস্কার ব্যবস্থা প্রয়োজন না। আমরা বলতেছি যে তত্ত্বাবধায়ক ছিল একটা জোড়াতালির সমাধান, অর্থাৎ এখানে সংবিধানটাই গণতান্ত্রিক না। আমরা একটা গণতান্ত্রিক সংবিধান নির্মাণের পক্ষে, এবং আমরা মনে করি যে যে সংকটগুলো রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাংলাদেশে, যে এই সংকটকে পুঁজি করে এখানে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, এখানে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে,
এখানে একটা জবরদস্তির ক্ষমতা চাপিয়ে দেওয়া হয়েছে গণমানুষের উপরে, সেটার মূল হচ্ছে সংবিধানের গণতান্ত্রিক সংবিধান না থাকা। ফলে সংবিধানের যে অগণতান্ত্রিক যে ভিত্তিগুলো, আমরা সেই ভিত্তিগুলোকে আসলে পরিবর্তন করে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে আমরা যাত্রাকে আমি মনে করি যে একটা স্থায়ী সমাধান। সেখানে তত্ত্বাবধায়ক একটা বন্দোবস্ত ছিল, কিন্তু আজকে বাংলাদেশি 24 প্রেক্ষাপটে পরবর্তী বাস্তবতায়, এতদিনের লড়াই এবং অভিজ্ঞতার বাস্তবতায় আমরা মনে করি এই লড়াইটাকে একটা রাষ্ট্র, একটা গণতান্ত্রিক সংস্কারের লড়াইয়ে রূপান্তর করা প্রয়োজন। জনাব রিচার্ড, আমি একটু আমার 2 পয়সা এখানে দিয়ে রাখি। প্রথম কথা হইলো যে সংবিধান দেখা শেখ হাসিনা ক্ষমতা চালায় নাই। শেখ হাসিনার ক্ষমতা আপনি যখন আইন কানুনের মধ্যে এটা দেখবেন, গত 15 বছরের মানে শাসনে অন্তত 1500 বার তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধানে গুম খুন নির্বাচনকে ম্যানিপুলেশনের কোনো রকম কথা নাই। সংবিধানের মূল কথাটাই তিনি মানেন নাই, যেটার মধ্যে লেখা আছে প্রজাতন্ত্রের মালিক হইল জনগণ, উৎস না কিন্তু। প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। তিনি সব ক্ষেত্রে সব জায়গায় বলেছেন আমি বিশ্ববিদ্যালয় দিয়েছি, টেলিভিশন দিয়েছি, উনি নাকি দিয়েছেন এগুলা। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা সরকারের যেই প্রবণতা হিসেবে, বাংলাদেশের রাজনীতির প্রবণতা হিসেবে আমরা যদি এটাকে অ্যাড্রেস করি, যে কোনো একটা দল ক্ষমতায় গেলে মনে করে যে ক্ষমতাটা তার জমিদারি, তাহলে এই জমিদারি ব্যবস্থাটাকে এজ এ জনগণ, এজ এ ভোটার, এজ এ সিটিজেন, নাগরিক, আমরা কিভাবে চ্যালেঞ্জ করবো? আমাদের জনাব রিচার্ড, আমি এটা বলতে পারি আমরা বর্তমান সংবিধান দিয়ে এটা আসলে চ্যালেঞ্জ করতে পারি, এবং আমরা সংবিধানটাকে যদি ভালো করতে করতে স্ক্যান্ডিনেভীয় সংবিধান বা আমেরিকান সংবিধান বা কোন একটা মানে কি বলবো অলৌকিক সংবিধানও করে ফেলি, স্টাইলেও কোনো লাভ হবে না। এখনকার সংবিধানে আমরা এই ক্ষমতাটাকে চ্যালেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমার 2 পয়সা আমি দিয়ে রাখলাম। আপনার সাথে এটা নিয়ে আবার আমার পরে কথা হবে নিশ্চয়ই, নানা সময় এগুলি নিয়ে আসলে কথা বলতেই হবে। কারণ হচ্ছে যে কাগজ বা বই মানুষকে স্বৈরাচারী করে না, মানুষ স্বৈরাচারী হয় অন্য কারণে। আমরা এই প্রশ্নটা আমরা একটু করতে চাই যে একটা সমীকরণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হইতেছে জনাব মঞ্জুরুল ইসলাম, সেটা হচ্ছে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য খুব মুখায় আসে, কিন্তু ছাত্রদল এখনই ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহী না, যতটা জানা যাচ্ছে। অন্যদিকে জামাতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে বিএনপির চেয়ে বেশি সময় দিতে চায়। কারণ জামাত এই সরকারের সাথে বেশি ঘনিষ্ঠ। সেক্ষেত্রে ডাকসু নির্বাচন কি আপনারা দ্রুত চান কিনা, কখন চান? এবং আরেকটি কথা বলা হইতেছে, এইটা আপনার অবজারভেশন একটু জানতে চাই, যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বা বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য বা যারা ডিন হচ্ছেন, উপাচার্য হচ্ছেন, যাদেরকে ফ্যাকাল্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রমোট যাদের করা হচ্ছে, তারা সবাই শিবির বা জামায়াতের লিস্ট থেকে আসছেন। তো জনাব মঞ্জুরুল ইসলাম ভাই, আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই ব্যাপারটা আসলে কতটা সত্য। প্রথম কথা হচ্ছে আপনারা ডাকসু ইলেকশন চান কিনা, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা লিস্ট দিচ্ছেন কিনা, কোন স্যার কোন দায়িত্ব পাবেন, আপনারা দিচ্ছেন কিনা, জামাত ইসলামী দিচ্ছে কিনা। তার আগে একটু জানিয়ে রেখে, আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24 এর সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। চ্যানেল 24 তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য ক্ষমা করবেন, টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তাদের চলে যেতে হবে। আমরা একটু আগেই জানিয়ে রাখলাম, আর 2 মিনিট পরে তারা হয়তো চলে যাবেন। আপনার কথার মাঝখানে আমরা চ্যানেল 24 কে গুড বাই বলে দেবো। আপনি একটু আমাদের প্রশ্নের একটু জবাব দেন, আপনার লিস্ট দিচ্ছেন কিনা। জি ধন্যবাদ। প্রথম হলো যে এখানে যে অভিযোগগুলো নিয়ে আসা হচ্ছে ছাত্র শিবিরের ব্যাপারে, ছাত্র শিবির আগে ভিসি প্রভিসি বা ক্যাম্পাস গুলার বিভিন্ন ব্যক্তিরা যারা মানে এখন ক্যাম্পাস পরিচালনা করছেন বা প্রশাসনিক, এখানে ছাত্র শিবির লিস্ট দেয়া বা এই জাতীয় যে অভিযোগগুলো আসছে এগুলা আমি মনে করি সত্য না। ছাত্র শিবির কোনো ক্যাম্পাসে বা প্রশাসনে কাউকে নিয়োগ দিয়ে এখতিয়ার রাখে না। এটা এখতিয়ার হলো সরকারের বা এই মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়টা হলো শিক্ষা সাথে রিলেটেড বা ইউজিসি, তারা এটা নিয়োগ দিয়ে থাকে। কাজে এখানে ছাত্র শিবির বা অন্য কেউ জড়িত আছে কিনা এটা আমার জানা নেই। ইসলামী ছাত্র শিবির জড়িত নাই এই ব্যাপারে, আমি স্পষ্ট করে বলতে পারি। দ্বিতীয়ত হলো যে জামাতের সাথে সরকারের ঘনিষ্ঠতার ব্যাপারে আমার মনে হয় জামাতের আমির বা জামাতের যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে প্রশ্ন করলে সবচেয়ে তারা ক্লিয়ার করতে পারবেন। আমি আমার জায়গা থেকে বলতে পারি যে এই সরকারের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। সরকার নিয়মতান্ত্রিক ভাবে সরকার গঠন করা হয়েছে, ছাত্রদের আন্দোলনের বহিঃপ্রকাশ, বিপ্লবী সরকার বলি বা যে সরকারি যেটা ভাবে মনে করেন। এখানে আমাদের
সাথে সরকারের বা আমরা ক্যাম্পাসে ভিসি, ভাইস চ্যান্সেলর, প্রক্টর, ট্রেজারার ইত্যাদি নিয়োগের ক্ষেত্রে আমাদের সম্পৃক্ততা নাই। আমরা মনে করি যে নিয়মতান্ত্রিক ভাবে এটা নিয়োগ হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে আমি আমাদের কথাটা বলতে চাই। ডাকসু নির্বাচন নিয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করার চেষ্টা করে যাচ্ছি যে ডাকসু নির্বাচনে ইসলামী, শুধু ডাকসু নির্বাচনই না, প্রত্যেক ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা চাই দ্রুত সময়ের ভিতরে নির্বাচন হওয়া উচিত। এই জন্য হওয়া উচিত। বিগত দিনে ক্যাম্পাস, আমি যদি মনে করি, আমি যদি বলে থাকি তাহলে খুব অসত্য হবে। আমরা যে প্রায় আপনার থেকে 10টা সেকেন্ড একটু সময় নেই, আমরা চ্যানেল 24 তার টপ অফ দা নিউজে চলে যাক। আমরা 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 আবার ফিরে আসি, আমাদের আলোচনাটা আমরা আরেকটু দীর্ঘ করব। আমি শুধু মাঝখান দিয়ে একটু বলি, মঞ্জু ভাই, আপনি কি এই জাতীয় ইলেকশন হওয়ার আগে ডাকসু নির্বাচন চান? সেটা আমি বলতেছিলাম, সেটাই বলতে চাচ্ছি যে বিগত 30 বছরে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই, এক্সেপশনাল ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন নুরুল হক নূরদের সেই নির্বাচন ব্যতীত আর নির্বাচন গুলা বাংলাদেশে হয় নাই। যেহেতু ক্যাম্পাস গুলা নতুন উদ্যমে, যেটা মানে ভিসি থেকে শুরু করে নতুন ভাবে স্টার্ট হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের পরে, এবং একটা সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। আমরা চাই খুব শর্ট টাইমের ভিতরে ডাকসু নির্বাচন হোক, এবং সেই ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধি পাক। এটা হলো ইসলামী ছাত্র শিবিরের বয়ান বা বক্তব্য, এবং আমরা এটা চাচ্ছি যে সকল ক্যাম্পাসে হোক এবং দ্রুত সময়ের ভিতরে হোক। টাইম লিমিট করে আমরা বলছি না এত টাইমের ভিতরে দিতে হবে, তবে আমরা চাচ্ছি যে দ্রুত সময় হলেই ভালো হয়। আবার একটু যদি একটু মানে এটা যদি এরকম হয় যে জাতীয় নির্বাচন হয় নাই, তারপরেও ডাকসু নির্বাচন দিলে ঠিক আছে, সেটা আপনি মনে করেন? বা ডাকসু নির্বাচন আপনি চান কিনা জনাব মঞ্জু? হ্যাঁ, আমি বলি, হ্যাঁ, যে এখানে ডাকসু নির্বাচন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল নেক্সট ইলেকশন গুলো আসবে, গভর্নমেন্ট ইলেকশন থেকে শুরু করে আদার্স ইলেকশনে, এই জায়গায় আমি মনে করি যে নির্বাচন যথার্থ হওয়ার স্বার্থে ছাত্রদের মাঠে ময়দানে ঐক্য ভূমিকাও আমি মনে করি প্রয়োজনের আলোকে হতে পারে। এই জন্য আমি মনে করি আরো বেশি দরকার, এবং দীর্ঘ সময় নিয়ে যে একটা নেতৃত্বের গ্যাপ হয়ে গেছে, ছাত্র ক্যাম্পাস থেকে ছাত্র নেতৃত্ব উঠে আসা, রাজনীতিতে সম্পৃক্ত হওয়া, এই কালচারটা বন্ধ হওয়ার কারণে দীর্ঘ গ্যাপটা যদি আমরা দ্রুত দূর করতে চাই, আমি মনে করি যে দ্রুত সময়ের ভিতরে এই ডাকসু নির্বাচন সকল ক্যাম্পাসের নির্বাচন হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে যে শেষ প্রশ্ন নিয়ে আসছি জনাব রিচার্ড আপনার কাছে। একজন সমন্বয়ক ছাত্র শিবির নেতা হিসেবে নিজেকে সক্রিয় করছেন, তিনি আর সমন্বয়ক নাই, তিনি ছাত্র শিবিরে চলে আসছেন। অন্যদিকে একজন সমন্বয়ক ছাত্র ফেডারেশন ছেড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি বলছেন যে তিনি আর ছাত্র ফেডারেশনের সঙ্গে নাই। মানে দুইটা অবস্থান কিন্তু দুই রকম। একজন সমন্বয়ক ছিলেন, সমন্বয়ক ছেড়ে তিনি আবার ছাত্র শিবির করতে চেয়েছেন। এই বৈপরীত্যটা আসলে কেন? আরেকজন ছাত্র ফেডারেশনের নেতা ছিলেন, সেইখান থেকে সমন্বয়ক হয়েছিলেন, এখন আবার মানে বৈষম্য বিরোধী সমন্বয়কের দায়িত্ব পালন করতে চান ফেডারেশন ছেড়ে। আপনাদের আস্থার জায়গায় ঘাটতি আছে কিনা? এই ক্ষেত্রে খালেদ ভাই, মানে ঠিক কে আসলে সমন্বয়কের দায়িত্ব ছেড়ে ছাত্র শিবিরে যোগ দিয়েছে? সমন্বয়কের দায়িত্ব ছেড়ে ছাত্র শিবিরে যোগ দিয়েছেন তো যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু ভুল তথ্য আছে, কারণ এখানে মঞ্জু ভাই আছেন, উনিও বলতে পারবেন। সাদিক কি আসলে বৈষম্য বিরোধী ঘোষিত সমন্বয়ক ছিলেন কিনা? হ্যাঁ, 56 জনের একজন ছিলেন তো, আমাদের কাছে তথ্য হচ্ছে 56 জনের একজন ছিলেন। আচ্ছা, এই বিষয়ে আমরা আসলে ওইভাবে বৈষম্যের পক্ষ থেকে পাবলিকলি কোনো ইয়ে পাইনি, বরং আমরা উল্টোটা শুনেছি। তবে আমরা উমামা ফাতেমার প্রশ্নে যেটা আপনি জানতে চাইলেন, উমামা ফাতেমা আমাদের একজন চৌকস এবং সৎ নিষ্ঠাবান একজন রাজনৈতিক কর্মী। ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে তিনি আমাদের সাথে যুক্ত আছেন, এবং একটা প্রতিকূল পরিবেশে একদম 7ই জানুয়ারি নির্বাচন, পূর্ববর্তী বাস্তবতা এবং পরবর্তীতে এই জুলাই অভ্যুত্থান পর্যন্ত তার একটা আমাদের সাথে একসাথে যাত্রা আছে।
এবং সেই ক্ষেত্রে অভ্যুত্থান যেহেতু একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে এবং একটা নতুন পরিসর তৈরি করেছে, সেক্ষেত্রে আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে তার যে আকাঙ্ক্ষা দাঁড়িয়েছে আমরা তাকে শ্রদ্ধা করেছি এবং আমরা মনে করেছি যে এই ক্ষেত্রে এই সিদ্ধান্ত তার। আমরা তাকে সাধুবাদ জানাই এবং আগামী ছাত্র রাজনৈতিক জীবনের জন্য আমরা তার প্রতি শুভকামনা জানাই। এবং একই সাথে আপনি যে সংস্কার প্রশ্নে একটা প্রশ্ন আপনি মঞ্জু ভাই করেছে, এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে যে জাতীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন, এই দুইটা প্রশ্নে আমরা একই অবস্থান দেখতে চাই। এই জায়গা থেকে যে দুইটা প্রশ্নে দুই রকমের অবস্থান আসলে এক ধরনের সুবিধাজনক অবস্থান এবং এটা আসলে যথাযথ সৎ অবস্থান বলে আমরা মনে করি না। আজকে যেমন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রধান কনসার্ন হচ্ছে যে ভবিষ্যতে যাতে কেউ আসে আবারও নির্বাচিত হয়ে ভোটাধিকারটা কেড়ে নিতে না পারে, তার জন্য প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার। একই সাথে একটা নির্বাচন কোনোভাবে হলো কিন্তু পরবর্তীতে আবারও একটা নির্বাচিত সরকার এসে এই নির্বাচনগুলোকে আটকে দিল, যেটা আমরা এর আগে দেখেছি, এমনটা যাতে আমাদের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে না হয়। এবং ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা যাতে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের বা একটা প্রতিষ্ঠান নির্মাণের যে যাত্রা, সেটা যাতে শুরু করতে পারি, তার জন্য একজনের সংস্কার এখানেও প্রয়োজন। এবং এই সংস্কার সবাই যদি আন্তরিক থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আন্তরিক থাকে, আমরা মনে করি এটা খুব দ্রুতই সম্ভব। ফলে এক্ষেত্রে আসলে টাইম লিমিট করার কিছু নেই এবং এটার বিরোধিতারও কিছু নেই। সংস্কার এবং নির্বাচনকে অনেকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা আছে। আমরা এক্ষেত্রে মনে করি যে সংস্কার এবং নির্বাচন কোনটা মুখোমুখি বিষয়, এটা একটা প্যারালাল প্রক্রিয়া। ফলে মানে সংস্কার করতে করতে নির্বাচন দিয়ে দেওয়া যাবে রিচার্ড, তাই না? সংস্কারও করবে, নির্বাচনও দিবে, সংস্কার করতে করতে নির্বাচনও দিয়ে দেওয়া যাবে। মানে সংস্কার প্রক্রিয়াটাকে যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে আসলে আমরা নির্বাচনের রোডম্যাপটা আমরা আসলে সাজাতে পারবো। এখানে একটা প্রক্রিয়া এগিয়ে কাকে বলে, মানে প্রক্রিয়া এগিয়ে কি, মানে আমরা বলতে চাচ্ছি ধরেন আমরা যে প্রথম মিটিং অনুষ্ঠিত হইল, আগামীতে প্রথম সভা অনুষ্ঠিত হইয়াছে, প্রক্রিয়া এগিয়ে গেল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তাদের জায়গা থেকে যে সংস্কার প্রস্তাবগুলো সামনে আনছে, এগুলো নিয়ে যদি বিশ্ববিদ্যালয় এবং স্টেক হোল্ডার, ছাত্র সমাজ সবাই মিলে বসে আমরা যদি একটা সিদ্ধান্তে পৌঁছে যাই, তাহলে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে আসলে সাধন করতে পারি। এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে উপাচার্যের নিয়োগ প্রশ্নটা। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যে একটা দলীয় শিক্ষক এখানে একটা থাকেন এবং তারা বরকন দাস বাহিনী হিসেবে ভূমিকা পালন করেছেন বিগত আওয়ামী লীগের আমলে। এই যে ধারণাটা, এইটা কি আগামীতেও থাকবে কিনা, এই জায়গায় কিন্তু কোনো সংস্কার এখনো আসে নাই। ফলে এই সংস্কার প্রস্তাবগুলোকে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলোকে ধারণ করা, এগুলোকে তুলে আনা এবং তার মধ্য দিয়ে যেটুকু সম্ভব ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করা এবং তার মধ্য দিয়ে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমরা চাই না। এবং একই সাথে আরেকটা প্রশ্ন যেটা আমরা কোনোভাবে বুঝতে চাই না, সেটা হচ্ছে যে ছাত্রলীগ এখনো তোফাজ্জল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা হয়তো একজনকে খুঁজে পেয়েছি বা কয়েকজনকে খুঁজে পেয়েছি যারা হলে ছিলেন তখন। তাহলে আজকে হয়তো তোফাজ্জল হত্যাকাণ্ড হচ্ছে না, কিন্তু আমরা কি আরেকটা তোফাজ্জল হত্যাকাণ্ডের জন্য অপেক্ষা করছি? অর্থাৎ ছাত্র লীগের এরকম অনেক হত্যাকারীরা বা এই দীর্ঘদিন ধরে 18 সালের আগে বা পরে এত বছর ধরে যারা বিভিন্ন পরিচয়ে, ছাত্রলীগের পরিচয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে হামলা, আক্রমণ চালিয়েছেন, দমন করেছেন, তারা তো এখনো সাধারণ শিক্ষার্থী হিসেবে হলে আছেন। তাহলে তাদের বিচার গ্রেফতারের প্রক্রিয়াটা আসলে কোথায়? আমার মনে জনাব রিচার্ড, আপনাকে ধন্যবাদ। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনি কি 20 সেকেন্ড বলতে চান? আমাদের অনুষ্ঠান শেষ, তবুও যেহেতু দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন জনাব রিচার্ড, যে একই রকম হওয়া উচিত দৃষ্টিভঙ্গি। জি 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 এখানে সংস্কার তো নিঃসন্দেহে সংস্কারটা হওয়া উচিত, তবে সংস্কার মানে কতটুকু হতে হবে বা কতটুকু সংস্কার হওয়া উচিত নিয়ে আমার মনে সংলাপ হতে পারে। সংলাপের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শেষ। নিঃসন্দেহে বিগত 30 বছরের তো এই ধরনের সংস্কার হয়নি। সংস্কার অবশ্যই হতে পারে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে, তবে এই সংস্কারটা করতে গিয়ে দীর্ঘ টাইম ক্ষেপণ করে আমরা মানে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া। এবং আরেকটা কথা যুক্ত করে ফেলি, সেটা হলো যে যদি গভর্নমেন্ট ইলেকশন হয়ে যায়, বিগত দিনের মেসেজ গুলো আমাদের সুখকর ছিল না। যে যদি কোনো সরকার ফরমেশন করে তাহলে যেটা দেখা যায় যে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে। আমরা চাই না যে এরকম কোনো ছাত্র সংসদ হোক, আমরা চাই যে আগে নির্বাচনটা হোক। ঠিক আছে জনাব মঞ্জুরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মশিউর রিচার্ড। আমরা মশিউর রহমান খান রিচার্ড, আপনার নামটিও আসলে আজকে সোশ্যাল মিডিয়াতে খুব আগ্রহ
দীপ্ত নাম হয়েছে যে মশিউর রহমান খান আবার রিচার্ড। যাই হোক, আপনারা দুজনই খুব সুন্দরভাবে চমৎকারভাবে আলোচনা অংশগ্রহণ করেছেন, জনাব মঞ্জুরুল ইসলাম এবং জনাব মশিউর রহমান খান রিচার্ড। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আগামী সপ্তাহে অন্য অতিথিদের নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ খালেদ মহিউদ্দিনের আজকের টক শোটি দেখলেন। তার গুরুত্বপূর্ণ আলোচনা তিনি আমাদেরকে জানালেন। আপনাদের এই টক শোটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।